প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনটা এখানে নামাবো নিচে না নামাবো? ৩১ বছরে শিক্ষকতা জীবনের অবসর গ্রহণের প্রাক্কালে আমি আমার শিক্ষক ও কর্মচারীর ছোট্ট একটি অংশের সৃষ্ট গভীর ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছি, যা আমার সুন্দর পরিপাটি জীবনকে প্রশ্নের সম্মুখীন করেছে। আমি অত্যন্ত ব্যথিত ও মর্মাহত হয়ে বাধ্য হয়ে আপনাদেরকে সমবেত করেছি প্রকৃত সত্যটা আপনাদের বস্তুনিষ্ঠ পরিবেশনার মাধ্যমে উন্মুক্ত করার জন্য। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, গত 25 সেপ্টেম্বর আমাকে নিয়োগপ্রতিপন্ন করার জন্য প্রতিষ্ঠানের বিএমটি শাখার শিক্ষক ও কর্মচারীরা আমার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বরাবরে একটি অভিযোগপত্র দাখিল করে এবং এর আলোকে স্থানীয় সংবাদ কর্মীদের নিয়ে তারা প্রেস ব্রিফিং করেছে। সংবাদ কর্মীদের মাধ্যমে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ জানতে পারি। নিম্নে ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত আকারে অভিযোগ বর্ণনা করে তার যথোপযুক্ত উত্তর প্রদান করছে। 1 নম্বর, বিএমটি অংশ সরকারিকরণের জন্য তথ্য গোপন করা। গত 16/10/2017 খ্রিস্টাব্দ তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী অত্র প্রতিষ্ঠানটি সরকারিকরণের সম্মতি প্রদান করেন। সেখানে তিনি হাতিবান্ধা এসএস মডেল হাই স্কুল ও টেকনিক্যাল কলেজকে ঘোষণা না করে হাতিবান্ধা এসএস মডেল হাই স্কুলকে সরকারিকরণের ঘোষণা দেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিভিন্ন তথ্য এবং উপাত্তের মাধ্যমে তিনি এই ঘোষণা দিয়েছেন বলে আমি মনে করি। এই গুরুত্বপূর্ণ বিষয়ে সামান্য প্রধান শিক্ষক হয়ে আমি একজন প্রধানমন্ত্রীকে কীভাবে প্রভাবিত করতে পারি? তাছাড়া টেকনিক্যাল কলেজ অন্তর্ভুক্ত হলে আমার তো খুশি হবার কথা, সেখানে তাদেরকে বাদ দিয়ে নিজ স্বার্থ চরিতার্থ করবার অভিযোগ আসে কি করে? ঘোষণার পর ডিজি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক ডিডি রংপুর অঞ্চলকে প্রধান করে 3 সদস্যের একটি পরিদর্শন দল গঠন করা হয়। উক্ত পরিদর্শন দল তারিখ নির্ধারণ করে তাদের চাহিদা মোতাবেক কাগজপত্র সংযুক্ত করে প্রত্যেক শিক্ষক কর্মচারীর সাক্ষাৎকারের জন্য ফাইল প্রস্তুত করার জন্য আমাকে পত্র প্রেরণ করে। গত 3/9/2016 তারিখে পরিদর্শক দল প্রতিষ্ঠানে আসলে প্রথমত সাধারণ শাখার শিক্ষক কর্মচারীদের সাক্ষাৎকার গ্রহণ করেন এবং পরবর্তীতে সংযুক্ত ভোকেশনাল শাখার সাক্ষাৎকার গ্রহণ করেন। এরপর বিএমটি শাখার ফাইল উপস্থাপন করা হলে তারা এটিকে পরিদর্শনের নির্দেশনা নাই মর্মে জানিয়ে দেন এবং তাদের পরিদর্শন কর্মে বিএমটিকে সংযুক্ত করার কোনো অপশন নাই মর্মে জানিয়ে দেন। উল্লেখ্য, পরিদর্শনকালে ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিও উপস্থিত ছিলেন। আমি ও সভাপতি ও উপস্থিত সদস্যবৃন্দ তাদেরকে অন্তর্ভুক্তির বিষয়ে চাপ সৃষ্টি করার পরেও ব্যর্থ হই। এ সময় সকল শিক্ষক কর্মচারীরাও উপস্থিত ছিলেন। পরিদর্শন দল আমাকে উপরে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করেন। আমি বিভিন্ন ধরনের সহযোগিতায় অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের এই কাজে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব মহোদয়ের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি যে সংযুক্ত টেকনিক্যাল কলেজটি হাতিবান্ধা এসএস মডেল হাই স্কুলের সঙ্গে কোনো সংযুক্তি নাই। এই বিষয়ে সহযোগিতার জন্য আমি স্থানীয় এমপি মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেও বিভিন্ন কারণে ব্যর্থ হই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, পরবর্তীতে এর কারণ উদ্ঘাটন করতে গিয়ে কিছু কাগজ বিভিন্ন সূত্র থেকে আমার হস্তগত হয়। সেখানে দেখা যায় উক্ত বিএমটি শাখাটি হাতিবান্ধা এসএস উচ্চ বিদ্যালয়ের জমি ও অবকাঠামো দেখিয়ে 2002 সালে হাতিবান্ধা এসএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আমি আবারও বলছি হাতিবান্ধা এসএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ কলেজ নামে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানের আবির্ভাব ঘটে। 2002 সালে
অ্যাফিলিয়েশন ফি জমা দিয়ে 2টি ট্রেডের অনুমতি পায় হাতীবান্ধা এসএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। পরবর্তীতে এই প্রতিষ্ঠানের নামেই অর্থাৎ এসএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নামেই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ প্রদান করা হয়। 2004 সালে হাতীবান্ধা এসএস উচ্চ মাধ্যমিক নামক তথাকথিত প্রতিষ্ঠানটি মে 2004 তারিখে এমপিওভুক্ত হয়। 4/9/2004 তারিখে তৎকালীন প্রতিষ্ঠান প্রধান আবেদনের মাধ্যমে হাতীবান্ধা এসএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে হাতীবান্ধা এসএস হাই স্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজ করার আবেদন করেন, তা অনুমোদন করে কারিগরি শিক্ষা বোর্ড। কিন্তু এই নাম সেখানেই সীমাবদ্ধ। মূল প্রতিষ্ঠান হাতীবান্ধা এসএস উচ্চ বিদ্যালয়ের সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা দালিলিক প্রমাণ নাই। উল্লেখ্য, একটি ভুয়া ভিত্তির উপর হাতীবান্ধা এসএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং বিপুল নিয়োগ বাণিজ্য করা হয়েছে। এসব নিয়োগ দিতে গিয়ে ভুয়া ও জাল সার্টিফিকেট ব্যবহার করা হয়, যা আমি 2013 সালের মন্ত্রণালয়ের অডিট আপত্তিতে দেখতে পাই। এমনকি একজন প্রভাষক 1996 সরকারি গেজেট জনবল কাঠামো নীতিমালায় অনূর্ধ্ব 30 বছর বয়সের সীমাবদ্ধতা থাকলেও মোহাম্মদ শফিকুল ইসলামকে তথ্য গোপন করে 31 বছর 4 মাস বয়সে নিয়োগ প্রদান করা হয়। এসবের দালিলিক প্রমাণপত্র আপনাদের জ্ঞাতার্থে সংশোধন করা হলো। 2 নম্বর অভিযোগ, সরকারিকরণের বিষয়ে 8,40,000 টাকা চাপ দিয়ে গ্রহণ করে আত্মসাৎ করার বিষয়ে আমার বক্তব্য, সরকারিকরণের খরচ নির্বাহের জন্য প্রত্যেক শিক্ষক কর্মচারী একটি অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়। এতে বিএমটি শাখার অংশও নির্ধারিত হয়। তারা যে পরিমাণ অংশ দিয়েছে তা অস্বীকার করার কারণ নাই। তবে সরকারিকরণ থেকে বঞ্চিত হলে স্টাফ কাউন্সিলের মিটিংয়ে তাদের অংশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলে শিক্ষকদের নিকট সেই অংশ সংগ্রহ করে 2 কিস্তিতে তা পরিশোধ করা হয়। তাদের সঙ্গে আলাপ করে প্রথমত 4,50,000 টাকা সহকারী অধ্যাপক শাহ জাহাঙ্গীরের নামে প্রাইম ব্যাংক হাতীবান্ধা শাখার চেকের মাধ্যমে প্রদান করা হয়। দ্বিতীয়ত 2,50,000 টাকা অফিস সহকারী অনুকূল শাহজালালের মাধ্যমে প্রাইম ব্যাংক থেকে উত্তোলন করে প্রভাষক আঞ্জুম আনারা বেগমের বাসায় পৌঁছে দেওয়া হয়। 3 নম্বর অভিযোগ, 11 এপ্রিল 2018 পর্যন্ত বিদ্যমান ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে আর্থিক বিষয় পরিচালিত হতো। সেই তারিখের পর আমার আত্মীকরণ এবং আয়নবায়ন কর্মকর্তা হওয়া আগ মুহূর্ত পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করলে তিনি আর্থিক বিষয়টি দেখভাল করতেন। আমি আয়নবায়ন কর্মকর্তা হিসেবে ক্ষমতা পাওয়ার পর 2 বছর সময়কাল করোনার জন্য প্রতিষ্ঠান বন্ধ ছিল। অতঃপর প্রতিষ্ঠান চালু হলে আর্থিক বিষয়গুলি দেখভাল করা শুরু করি। সরকারি বিধিমালার মধ্য থেকে আর্থিক বিষয়গুলি পরিচালিত হয়। এর জবাবদিহিতা আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে করতে হয়। অবসরের পর অডিট রিপোর্টের ভিত্তিতে আমাকে অবসর সুবিধা দেওয়া হবে। এখানে আর্থিক অনিয়মের বিষয়টি ভিত্তিহীন, কারণ আমার নিজের প্রয়োজনে আমাকে আর্থিক স্বচ্ছতা রাখা আবশ্যক। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, 30 সেপ্টেম্বর আমি PRL এ গমন করব ইনশাআল্লাহ। অবসরে যাওয়ার পূর্বে তারা আমার কাছে কিছু অনৈতিক সুবিধা চেয়েছিল, যেমন একাডেমিক কাউন্সিলের মিটিংয়ের মাধ্যমে আর্থিক ক্ষমতা প্রদান, যা পুরোপুরি অনৈতিক। তাদেরকে প্রতিষ্ঠান থেকে মাসিক আর্থিক সুবিধা প্রদান করা ইত্যাদি। যেখানে উপবৃত্তির টিউশন ফি শিক্ষকের দেওয়ার কোনো বিধান নাই, যেহেতু 100% বেতন সরকার প্রদান করেন। সেখানে কি করে তারা এ ধরনের অনৈতিক সুবিধা আমার কাছে দাবি করে? এগুলো বিষয়ে মতানৈক্য সৃষ্টি হওয়ায় তারা আমার অবসরপ্রাপ্তকালে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এ ধরনের হীন মানসিকতার কাজ করেছে বলে আমি মনে করি এবং তা এখন পর্যন্ত অব্যাহত রেখেছে। আমি আপনাদের মাধ্যমে প্রকৃত সত্যটা তুলে ধরে তাদের মুখোশ উন্মোচন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।